মানুষের সবচেয়ে বড় প্রতিপক্ষ ক্ষুধা। এই ক্ষুধার বিরুদ্ধে লড়াইটা মানুষের জনম জনম। ক্ষুধা নিয়ে অনেক শিল্প সাহিত্য রচনা হয়েছে, সিনেমা থেকে শুরু করে সব ধরনের শিল্প সাহিত্যের সব শাখায় ক্ষুধা নিয়ে অনেক লেখা আছে। বেশ কিছু বছর আগে পড়ছিলাম এমন এই ক্ষুধা নিয়ে একটি উপন্যাসের নামই ক্ষুধা। এটা লিখেছেন নরওয়েজীয় লেখক নুট হ্যামসুন। উনি 20 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। এই বই সম্পর্কে কে কি বলছে তার একটা দুইটা বলি। লন্ডন রিভিউ অফ বুকস বলছে হাঙ্গার প্রকাশিত হয়েছিল 1890 সালে এবং এর প্রভাব এখনো স্থিমিত হয়নি। আর টাইম আউট বলছিল প্রচলিত উপন্যাসগুলির মধ্যে এটি এমন একটি যা মনকে ভীষণভাবে বিচলিত করে। আর অনেকেই এইসব বইয়ের পেছনে লেখা আছে। ক্ষুধা আমাদের সবচেয়ে প্রিয় একটি প্রতিপক্ষ, যাকে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। ক্ষুধায় মানুষকে কোথায় যে নিয়ে যায় সেটা কঠিন। আমি পড়ছিলাম শৌরিন নাগের অনুবাদ। শৌরিন নাগ তার উৎসর্গে লিখেছেন। এই উৎসর্গের লেখাটা আমি যখন প্রথমবার উপন্যাসটা পড়েছি এই লেখাটা তখন পড়ি নাই। আজকে মনে হলো ক্ষুধা নিয়ে কিছু বলি। ক্ষুধা তো আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, লড়াইটা তার সাথেই। আর ক্ষুধা লড়াই হইল এক শ্রেণীর মানুষ, তারা ক্ষুধাকে বাঘ রূপে আমাদের সামনে ছেড়ে দেয়। আমরা ওই বাঘের সাথে লড়ি, আর তারা দূর থেকে বাঘ পোষে, লালন পালন করে। অঞ্চল ভেদে, মানুষের মনস্তত্ত্ব ভেদে এই বাঘ ছেড়ে দেয়। বাঘ নিয়ে, সিংহ নিয়ে এরকম একটা ধারণা ওই করোনাকালীন সময়ে হয়েছিল যে পুতিন নাকি রাশিয়ায় মস্কোতে বাঘ ছেড়ে দিছে না কোন শহরে, এই জন্য এই ভয় বেড়ে না, যারা করোনার সময় বের হবে তাদেরকে বাঘই খাবে। মানে ব্যাপারটা এই যে তাড়িয়ে বেড়ানো, হ্যাঁ, এবং এইটারে কারো না কারো লালন পালন করে। এক শ্রেণীর মানুষ এই বাঘ লালন পালন করে এবং এই বাঘটাকে ছেড়ে দেয় রাস্তা ঘাটে, পথে প্রান্তরে, বাড়ি ঘরে, উঠানে, হ্যাঁ, আকাশে বাতাসে। আমরা এই বাঘের সাথে, ক্ষুধা নামক এই বাঘের সাথে প্রতিনিয়ত লড়াই করে কখনো বেঁচে থাকি, কখনো বেঁচে থাকার চেষ্টা করি। কেউ কেউ বেঁচে থাকতে পারে না। লেখক না, অনুবাদক উৎসর্গে বলছে, ছোটবেলায় আমাদের 12 ভাই বোনের বৃহৎ সংসার যে সামান্য শিক্ষিতা বিধবা মহিলা এক হাতে সামলেছেন। যে সামান্য শিক্ষিত বিধবা মহিলা এক হাতে সামলেছেন, কোনো সন্তানকে না খেয়ে থাকতে দেননি, অথচ নিজে ক্ষুধার জ্বালা ভোগ করেছেন আর প্রত্যেকটি সন্তানকে এক হাতে লড়াই করে জীবনে প্রতিষ্ঠিত করেছেন। আমার সেই পরম রমণীয়া পূজনীয়া মায়ের উদ্দেশ্যে। এই যে 12 জন সন্তান, তাদেরকে খাইতে গিয়ে মা কত বেলা না খেয়ে থাকছে। এই ক্ষুধা উপন্যাসটা অনুবাদক তার মাকে উৎসর্গ করল। ক্ষুধা উপন্যাসটি কেমন? এখানে একজন কবি, হ্যাঁ, সে তার জীবনযাপন, তার স্ট্রাগল, তার ফ্যান্টাসি, সে কি হইতে চায় এবং তার সময়ের যে মানুষগুলো, ওই সমাজের মানুষগুলো সাথে তার বোঝাপড়া কেমন, ওই মানুষগুলি তাকে কিভাবে দেখে, সে তার মানুষগুলিকে কিভাবে দেখে, এর একটা একটা জ্বলন্ত জলে ছবি আঁকা হয়েছে এই উপন্যাসে। লেখক এখানে নিজে সব বর্ণনা করছেন, আমি এটা করছি, এটা করছি। সে প্রতিদিন তার এই বইয়ের যে জিনিসটা সবচেয়ে বেশি না,
যে বিষয়টা ভালো লেগেছে যে প্রতিদিন এই কবি বা লেখক, গল্পকার আর কি, সে ভাবে আজকে সে এমন একটি গল্প লিখবে যে গল্প চারিদিকে ছড়িয়ে পড়বে, সুনাম ছড়িয়ে পড়বে, এবং সম্পাদক সাহেব তাকে টাকা দিবে। সে টাকা দিয়ে ওই বাসার থেকে বাইরে বের হওয়ার সময় সাগর পাড়ে যেই দোকান, যেই মোটা টাইপের মহিলা যাকে 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 সে খেতে দেয় না টাকা ছাড়া, বা কিছু বাকি থাকার কারণে যার সাথে দুর্ব্যবহার করে, তার সামনে মুখে ছুঁড়ে দিবে টাকা এবং সেখানে ভরপুর খাবে। এই ছিল তার স্বপ্ন। কিন্তু যেই গল্পটা লিখে অনেক পরিশ্রম করে, অনেক সাধনা করে, অনেক আশা নিয়ে সেই গল্পটা রিজেক্ট হয়, তার গল্প আর ছাপা হয় না। সে তখন নতুন উদ্যমে হাঁটে, দেখে তরুণী, দেখে সুন্দরী, দেখে সুন্দরী নারীর প্রেমে পড়ে। ওই সাগর পাড়ের যেই দোকান, হ্যাঁ, যেখানে মানুষ খাবার খায়, রাতে থাকে, বিনোদন নেয়, সেখানেও সে রাত কাটানোর স্বপ্ন দেখে। হ্যাঁ, এইসব সেখানে শুরু হয়েছিল। শুরুর দিকে এরকম একটা লাইন দিয়ে শুরু হয়েছে, প্রথম পাতাতেই আছে লাইনটা, সম্প্রতি আমার বেশ দুরবস্থা চলছে, নিজস্ব জিনিসপত্রগুলো একটার পর একটা আমার খুড়োর কাছে নিয়ে যেতে হয়েছে, তাহলে বিক্রি করতে হয়েছে। স্বাভাবিক দৈবল্যে ভুগছি, খিটখিটে হয়ে পড়ছি। কয়েকবার সারাদিন মাথা ঝিমঝিম নিয়ে বিছানায় পড়েছিলাম। মাঝে মধ্যে ভাগ্য সহায় হলে খবরের কাগজে একটা ছোটখাটো পর্যালোচনা লিখে 5 শিলং জোগাড় করতে পেরেছি। এই যে পর্যালোচনা লিখে, গল্প লিখে, আরো ছোটখাটো কাজ করতে চায়, 5 শিলং পাইলে তারও অনেক, একটা দিন হয়ে যায়। কিন্তু সে প্রতিদিন তো লিখতে পারে না। পরের পাতায় আছে, ঈশ্বর জানেন চাকরি বাকরি কিছু পাবো না, প্রায় তো তাড়িয়ে দিয়েছে, বা কথা দিয়ে কথা রাখিনি, বা সোজাসুজি মুখের উপর না করে দিয়েছে। কত আশা লালন করেছি, কতবার প্রতারিত হয়েছি, আবার আশায় বুক বেঁধে নতুন করে চেষ্টা করেছি, কিন্তু কোনো ফলই হয়নি। আর এইসব মিলে আমার সাহসকে মেরে ফেলেছে। শেষ ভরসা হিসেবে ঋণ আদায়কারী পদের চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, কিন্তু তাতেও খুব দেরি করে পৌঁছালাম। আর তাছাড়া জামিন হিসেবে 50 শিলিং জোগাড় করতে পারতাম না। এই সময়ে কিছু না কিছু বাধা এসে দাঁড়ায়। মানে ও যাই করতে চায় এটা হয়ে ওঠে না, সময়টা তার পক্ষে না, ঈশ্বরও তার পক্ষে না। হ্যাঁ, ওই ঋণ আদায়কারীর কিস্তিওয়ালা আর কি, সেইটাও হচ্ছে না, আবার অন্য কোনো কাজও জুটছে না। আর যেই আশা নিয়ে গল্প লিখে, সেই গল্প প্রকাশক নেয় না, সাহিত্য সম্পাদক ছুঁড়ে ফেলে দেয়। মাঝে মাঝে একটা দুটা ছাপায়, কিন্তু সে মনে করে সে একটা উত্তম গল্প লিখতে পারবে। এই আশার নেশা, আমরা আশার নেশায় বাঁচি। হ্যাঁ, এই ক্ষুধার্ত চোখ, ক্ষুধার্ত মন অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করে। সে ভাবে এটা এইভাবে হবে, আমি এখন যাব, এটা পাবো, এটা পাওয়ার পরে এটা করবো, এটা করার পরে এটা করবো। সুন্দর একটা গুছানো সে জীবন দেখতে পায়, কিন্তু প্রথমটাই তো হয় না। প্রথমটা না হলে পরেরটা হয় না, পরেরটা না হলে তারপরেরটা হয় না, তারপরেরটা না হলে কোনোটাই হয় না। হ্যাঁ, এই ক্ষুধার্ত চোখ একটি মেয়েকে দেখে লিখছে সুন্দরী। ও এত রূপসী, এত আকর্ষণীয় যে বর্ণনা করা যায় না। চোখ দুটো যেন সিল্কের মতো, আর হাত দুটি স্ফটিকের। ওর এক একটি চাহনি যেন সম্মোহিনী চুম্বন। ও যখন আমাকে দেখেছিল, ওর গলার স্বর যেন একটা মদিরা রশ্মির মতো, আর আত্মার গভীরে ঢুকে গিয়েছিল। আর কেনই বা ও এত মোহিনী হবে না? ক্ষুধা উপন্যাসটি খুব বেশি বড় না, পাতলা উপন্যাস, 156 পৃষ্ঠা। এমন জলজলে উপন্যাস, সেই কত দিকের আগের কথা, 1890 সালে প্রকাশ হয়। হ্যাঁ,
ওই যে বলছিল না, লন্ডন রিভিউ অফ বুকসে হাঙ্গার প্রকাশিত হয়েছিল 1890 সালে এবং এর প্রভাব এখন স্থিমিত হয়নি। আসলে যারা এই আশার নেশায় বাঁচে তারা জীবনটা ঠিকমতো যাপন করতে পারে না, ভাবে এই কাজটাই বুঝি একটা উৎকৃষ্ট কাজ হবে। সে ওই আশায় দিনের পর দিন চেষ্টা করে যেতেই থাকে। আর তার সামনে যে একটা বাঘ আছে, ওই বাঘের সাথে সকাল বিকাল দুপুর রাত লড়াই করে আর একটা উৎকৃষ্ট গল্প লেখার চেষ্টা করে, আর একটা উৎকৃষ্ট গল্প লেখার চেষ্টা করে, আর ওই ক্ষুধার বাঘ ওই বাঘের সাথে লড়াই করে। এটা আজও চলমান। আমরা বাইরের থেকে তাদের বুঝতে পারি না।